তাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীতের উপর বলা, আমরা যারা রাস্তাঘাটে মিছিল মিটিং করে বেড়ানো লোক, তাদের পক্ষে তো খুবই কঠিন। সঙ্গীত শুনতে ভালো লাগে, কিন্তু সঙ্গীতের উপর একাডেমিক আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, সঙ্গীতজ্ঞরা রয়েছেন, সঙ্গীত অনুরাগীরা রয়েছেন। এরা যখন বলতেন সেটা শুনলে আরো ভালো হতো। তারপরেও কেন জানি শিল্পকলা একাডেমি আমাকে মনোনয়ন করলো প্রধান অতিথি হিসাবে, আমি বুঝতে পারছি না। আমার কাছে মানে সঙ্গীতটা আমি আমার মতো করে বলবো, আমি কোনো একাডেমিক আলোচনায় যাব না। সেটা হলো যে জাগরণ এবং ঘুম, এই দুটির এক অনবদ্য সৃষ্টি হচ্ছে সঙ্গীত। এটা যেমন মানব সম্প্রদায়কে জাগাতেও পারে, আবার ঘুমাতেও পারে, ঘুমানোতে সাহায্য করতে পারে। আমরা নানা গান শুনি, আমরা যতটুকু সঙ্গীত বুঝি, যখন সেই সুরটি ভালো লাগে তখন আমাদের মধ্যে ওই অনুভূতির প্রকাশটাই হয়েছে যে কখনো এটা আমাদেরকে ঘুমিয়ে রাখতে সাহায্য করছে, কখনো আমাদেরকে জাগিয়ে তুলছে। এই জাগরণ শুধু বিছানা থেকে জাগরণ নয়, এই জাগরণ হচ্ছে সমাজ রাষ্ট্রে যখন কুড়ে কুড়ে খায় ভয়ঙ্কর দানবেরা, তার বিরুদ্ধে দাঁড়ানোর যে প্রেরণা, সেই প্রেরণাও সেই জাগরণ ঘটাই হচ্ছে সঙ্গীত। সঙ্গীত এক এর অন্তর্নিহিত শক্তি যেন অ্যাটমিক শক্তির মতো, এক ভয়ঙ্কর ইলেকট্রন প্রোটনের অভ্যন্তরীণ যে বিপুল শক্তি, সেই শক্তি যেন সঙ্গীতের মধ্যে নিহিত রয়েছে। এটা যখন বিস্ফোরিত হয় তখন এর যে মহাতাণ্ডব, এর যে মহাবিস্ফোরণ, সেটা আমরা যুগে যুগে বিভিন্ন দেশে দেশে স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, অধিকারের সংগ্রাম, নানা সংগ্রামের মধ্যে সঙ্গীতের সেই অভূতপূর্ব শক্তি আমরা দেখেছি। আমরা 52 বলি, আমরা 60-এর দশক বলি, আমরা 69-এর গণ অভ্যুত্থান বলি, স্বাধীনতা যুদ্ধ বলি, এবং এর পরবর্তী পর্যায়ে 90 এবং 24-এ কোন গণ অভ্যুত্থানে সঙ্গীতের তুমুল শক্তির স্ফুরণ নেই, সেটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। কিন্তু আমরা যা দেখেছি, যা শুনেছি, যতটুকু বিশেষ করে 71 সাল থেকে শুরু করে তার পরবর্তী পর্যায় পর্যন্ত আমরা যা দেখেছি, যে বহিঃপ্রকাশ দেখেছি সঙ্গীতে, সেটা অতুলনীয়। এত শক্তি থাকতে পারে একটা জাতিকে বিনির্মাণের ক্ষেত্রে, জাতিকে জাগিয়ে তুলতে এবং জাতির অধিকার অর্জনের জন্য সঙ্গীত যে কি কঠিনভাবে মানুষের হৃদয়কে দুলিয়ে দিতে পারে, সেটা এই সমস্ত আন্দোলন, বিক্ষোভ, যুদ্ধের মধ্যে আমরা তার বহিঃপ্রকাশ দেখেছি। এখন প্রশ্ন হলো সঙ্গীতটা কি? আমি সাধারণ কথায় বলবো, এটা হচ্ছে সুর আর ছন্দের মিলন মেলা। সুর আর ছন্দের মিলন মেলাই হচ্ছে সঙ্গীত। আমি আগেই বলেছি, আমি একাডেমিক লোক নই সঙ্গীতের উপরে। সাদা চোখে এবং কানে, মানে বিশুদ্ধ কানে যা শুনেছি তার উপরেই আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি যে সুর আর ছন্দের মিলন মেলাই হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সেটাই সঙ্গীত। গান এবং সঙ্গীতের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বলে মনে হয়। এটা হচ্ছে এই বিভাজনটা আমার নিজের। আমি জানি না যারা সঙ্গীত বিশেষজ্ঞ তারা এই বিভাজনটা করে কোথাও কিছু করেছে কিনা। আমার মনে হচ্ছে গানটা হচ্ছে সুর করে গীতটা গাওয়া, যে লিরিক্সটা, সেই লিরিক্সটাকে গাওয়া। আর সঙ্গীত বলতে আরো বড় কিছু, এর ডাইমেনশনটা আরো বড়। সঙ্গীত বলতে সুর, কথা এবং তার সাথে বাদ্যযন্ত্র সব মিলিয়ে হচ্ছে সঙ্গীত। এটা আমার কাছে তাই মনে হয় আর কি। সঙ্গীতের তাই মানে তার যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা অনেক বড়, মানে গানের চাইতে। এই কারণে
যখন একটি গান সঙ্গীত হয়ে ওঠে তখন সেটা শক্তি তো আরো বড় হয়, আরো বড় হবে, এটাই স্বাভাবিক। এই মানে সুমধুর এবং সুসংবদ্ধ ধ্বনি বা সুর, যা ছন্দ, তাল, লয়ের মাধ্যমে আমাদের মনে আনন্দ ঘটায়, আমাদের মনে অনুভূতি তৈরি করে, অনুভূতির প্রকাশ ঘটায়, এটাই সঙ্গীত। আমি এইভাবেই সেটা আমার কাছে মনে হয়েছে। যখন যেটি ভালো লাগে, তুমি রবে নীরবে মম, এই গানটি শোনার সাথে সাথে যেন মাথা থেকে সমস্ত শরীর দুলে উঠে। আবার সেটা এক ধরনের দুলুনি। আবার নজরুলের যখন সেই মানে তোরা সব জয়ধ্বনি কর, অথবা আরো যে সমস্ত গান যেগুলো আমাদেরকে আন্দোলিত করে নানা সময়ে, বিশেষ করে মানে আমরা যখন স্লোগান দেই, আমরা যখন মিছিলে যাই, আমরা যখন কারাগারে যাই, তখন নজরুল যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। নজরুলের গান, কবিতা যেন আমাদের সাথে সাথে যাচ্ছে। কবিতার সুরারোপিত প্রকাশিত হচ্ছে গান বা সঙ্গীত। তো সেটি আমরা বিভিন্ন সময় আগেই বলেছি, আমরা দেখেছি। আজকের এই মানচিত্র, আজকের এই ভূখণ্ড, আজকের আমি এবং আমরা, আপনারা সবাই মিলে আমরা যে দেশটি আমরা রচনা করেছি, এই দেশটি রচনার পিছনে সঙ্গীতজ্ঞদের, সঙ্গীত রচয়িতাদের, রবীন্দ্রনাথ নজরুলের থেকে শুরু করে, যে রোকন বলে গেল যে আমাদের গাজী ভাইয়ের অসম্ভব অসাধারণ উদ্দীপনামূলক গান আমাদের মুক্তিযুদ্ধদেরকে উদ্দীপ্ত করেছে হাতে রাইফেল নিয়ে শত্রুকে বধ করতে, শত্রুকে ধ্বংস করতে। তাই আমি আগেই বলেছি, সঙ্গীতের শক্তি এটা মহাদানবীয় শক্তি। একদিক থেকে দানব শব্দটা খুবই ক্রুড, মানে অসংস্কৃত মনে হচ্ছে, কিন্তু তবুও আমি এটা প্রকাশ করলাম, কারণ এর যখন মানে রূপ দেখি, সেই রূপটা কখনো কখনো এমন ভয়ঙ্কর ভাবে এটা ফুটে উঠে প্রকাশ ঘটায়, যা শত্রুদেরকে বিনাশে সক্ষম ঘটায়। আবার এই রূপটি হচ্ছে মহিমান্বিত রূপ। আমি বলেছি, আমাদের ঘুমানোতে, আমাদের মনকে স্নিগ্ধ করতে, আমাদের মনকে সাবলীল করতে এই সঙ্গীতই দারুণভাবে কাজ করে। এখন সঙ্গীতের আরেকটি দিক হচ্ছে, সঙ্গীত সবসময় কিন্তু আন্তর্জাতিক। সঙ্গীত বিষয়টি কিন্তু মানে একেবারে জাতিক না, বৈশ্বিক না, এটা সবসময়ের জন্য আন্তর্জাতিক। কিন্তু আমার ভাষায় যখন ওটি লেখা হবে, একটি বিখ্যাত কোনো গান, সেটা একদিকে যেমন আমাদের জাতীয় চেতনার পরিপুষ্টি সাধন করে, তেমনি আবার আন্তর্জাতিক হয়ে ওঠে। নজরুল আমাদের এই পূর্ব বাংলা, যেটা আমরা এখন বাংলাদেশ বলি, এই পূর্ব বাংলার একটি গানকে অন্যান্য ওই সময় যারা কবি ছিলেন তাদের মধ্যে তিনি ধারণ করেছিলেন। ভাটিয়ালি গান, পদ্মার ঢেউ রে, গানটা শুনেছেন নিশ্চয়ই। এত চমৎকার ভাবে একজন যার বাড়ি হচ্ছে এখন যেটি ভারতে পড়েছে পশ্চিম বাংলার বর্ধমানে, সেই কবি, আমাদের জাতীয় কবি, তিনি এই বর্তমান যে বাংলাদেশের একটি বড় অঞ্চল, পূর্বাঞ্চল বা তৎকালীন পূর্ববঙ্গের একটি সুর তিনি তার লেখার মধ্যে, তার মানে গানের মধ্যে বা কবিতার মধ্যে সংযোজিত করে মানে সেটিকে এমন ভাবে পরিবেশন করেছেন যে ভাটিয়ালি গান তো নানা, সেটা তো আমাদের লোকজ গান। আমাদের নৌকার মাঝিরা ভাটিয়ালি গান গাইতে গাইতে নৌকা চালায় পদ্মার বুকে, মেঘনার বুকে, কর্ণফুলীর বুকে, গোমতীর বুকে, তারা তো এটা চালায়। কিন্তু নজরুলের এই গানটা যেন আরো মহিমান্বিত রূপ নিয়েছে। এই গানটি যেন আরো আকর্ষণ তৈরি করেছে, যে আমাদের এই অঞ্চলের একটি সুর, এটিকে তিনি এমন একটি উচ্চতা দিয়েছেন। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে শচীন দেব বর্মন, বিখ্যাত সঙ্গীত পরিচালক, তিনি বাঙালি, তিনি ত্রিপুরার মানুষ। ওই অঞ্চলেরই, ওই অঞ্চল বাংলাদেশের এই পূর্ববঙ্গ, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা সব মিলিয়ে তো পূর্ববঙ্গ, এখানকার নদীগুলোর থেকেই এই ভাটিয়ালি সুর।
তিনি এই ভাটিয়ালি সুরকে হিন্দি গানে তিনি প্রয়োগ করে এটিকে এমন জনপ্রিয় করেছিলেন যে তা আপনারা নিশ্চয়ই জানেন শচীন দেব বর্মনের গানগুলো কত জনপ্রিয়, হিন্দি গানগুলোই কত জনপ্রিয়। আমাদের দেশের সুরকে ব্যবহার করে তিনি এটি করেছেন, কারণ তিনি এই অঞ্চলেরই লোক, কিন্তু উনি বিখ্যাত মিউজিক ডিরেক্টর হয়েছিলেন বোম্বের, বলিউডের, এবং অথচ নিজের যে শিকড়, নিজের যে মৃত্তিকা, সেটাকে তিনি ভুলে যাননি, সেটাকে তিনি প্রয়োগ করেছেন বোম্বেতে হিন্দি গানের মধ্যে। এই কারণেই গান শুধুমাত্র দৈশিক না, গান হচ্ছে সব সময়ের জন্যই আন্তর্জাতিক। এই কারণে আমাদেরকে জাজ ভালো লাগে, এই কারণে একসময় আমরা যখন তরুণ তখন পপ আমাদেরকে মাতিয়ে রাখতো। তো সুতরাং আমরা যদি ভালো করে এই সঙ্গীতের চর্চা এই দেশে যদি হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের একটা বিপ্লব ঘটে যাবে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, আমাদের বড় কবি এখানেও একজন রয়েছেন এখন জীবিতদের মধ্যে, রেজাউল স্টালিন একজন। আমি বহুবার বলেছি, কবিরা গান লিখছে না কেন? এটা একটা বড় অভিযোগ। পৃথিবীর শ্রেষ্ঠ কবিরাই তো গান লিখেছে, এবং সেই গানগুলো আজও বিখ্যাত। রবীন্দ্রনাথ নজরুলের পরে আরো অনেক গীতিকার এসছেন, আর তারা গীতিকার, তারা কেউ কবি নন, কিন্তু দুজন বিখ্যাত কবি বাংলা সাহিত্যের, তারা গান লিখেছেন। এই গানগুলো আজও মানুষ গুনগুনিয়ে গায়, আজও মানুষ তার হৃদয়ে ধারণ করে, আজও মানুষ শয়নে, স্বপনে, জাগরণে, আন্দোলনে, সংগ্রামে, কারাগারে তাদের গানগুলো গায়। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও থেকে শুরু করে কারার ওই লৌহ কপাট, কোনটা বলবো। আমাদের দুঃখ হচ্ছে এইটাই, কবিরা আর গান লেখেন, ভালো ভালো কবিতা লিখছেন, আন্তর্জাতিক মানের কবিতা লিখছেন, কিন্তু তারা কেউ গান লিখছেন না। আজকে কবিরা গান লিখছেন না বলেই গানের দৈন্য দশা, কি উড়া ধুরা কি শুনি। আবার সেটা তো পশ্চিমবাংলাও দেখি যে ওইখানে হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, এবং আমাদের নতুন জেনারেশন মনে করছে গানের বোধহয় বিষয়টা ওইটাই, উড়া ধুরা কি যেন ভুলে গেলাম আর কি। তো এটাকেই তারা একটা মডেল মনে করছে, এটাই বোধহয় সঠিক। কিন্তু আমি অনেক তরুণকে যখন দেখেছি, আচ্ছা তোমরা 60-এর দশকের বা 70 দশকের গান শুনেছে কিছু, তুমি যে আমার কবিতা, তো আমার সাথেই কয়েকজন তরুণ ছেলে তারা বলছে, না চমৎকার গান তো। অর্থাৎ এগুলো আর বাজানো হচ্ছে না। আবার নতুন করে ভালো গীতিকার গাজী মাজহারুল আনোয়ার অথবা মনিরুজ্জামান মনিরের মতো, যে প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ সহ অসংখ্য গান তারা লিখেছেন, সেটা তার হচ্ছে না। তো মানে ভালো গান লেখা হচ্ছে না বলেই আজকে মানে যখন ভালো কিছু হবে না তখন মানে পারভার্সন আসবে, এটা ডাইভার্ট হয়ে যাবে, এক ধরনের বিকৃত রূপ আসবে। গানেও কিন্তু সেই ধারাটাই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, গতকাল গেছে আন্তর্জাতিক সঙ্গীত দিবস। এই সঙ্গীত দিবসে উপলক্ষেই আমাদের শিল্পকলা একাডেমি তারা আয়োজন করেছেন। আমার মনে হয় এটা আরো ভালোভাবে উদযাপিত হওয়া দরকার, পরবর্তী পর্যায়ে আরো হওয়া উচিত। এবং আমাদের মানে বর্তমান যে আঙ্গিক, বর্তমান যে পরিকাঠামো যা কিছু আছে, এটা পরিবর্তন ঘটিয়ে জনমানুষকে আকর্ষণ করার মতো এমন পরিস্থিতি শিল্পকলা একাডেমি তৈরি করবে। কারণ তাদের তো জেলায় জেলায়ও তো আছে, কি বলে যে অফিস আছে, তারা এমন কিছু একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করুক, যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানে গ্রামে গঞ্জে, তৃণমূলে, জেলায়, থানায় যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলো এক জায়গায় আসার, একমুখী হওয়ার। একমুখী বলতে যে কমপক্ষে শিল্পকলা একাডেমির যে অফিসগুলো আছে, তারা যে মানে উদ্যোগগুলো গ্রহণ করবে, সেই উদ্যোগগুলোর সাথে সম্পর্কিত হওয়ার একটা প্রচেষ্টা তারা নেবে, যাতে কোনো ঘাটতি তৈরি না হয়, কোনো প্রতিভা যেন অকালেই ঝরে না যায়, কোনো প্রতিভা তার দাম পেল না, এইরকম পরিস্থিতির মধ্যে যেন না পড়ে, সেই প্রচেষ্টাটাই নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি উপস্থিত এখানে অতিথিবৃন্দ এবং আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা।